নমস্কার বন্ধুরা, আজকে দিশার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস করব লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডারের প্রথম ক্লাস। তাহলে দেখে নেওয়া যাক লম্ববৃত্তাকার চোঙ কি। আমার কাছে একটি বই আছে। এই বইটির একটি দৈর্ঘ্য আছে, একটি প্রস্থ আছে, ঠিক আছে? তার মানে এটা আয়তক্ষেত্রাকার। এই আয়তক্ষেত্রাকার যে কোনো কাগজের টুকরোকে বা পিচবোর্ডের টুকরোকে যদি আমরা এইভাবে ভাঁজ করে দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা লম্বা মানে দৈর্ঘ্য বরাবর ভাঁজ করা যেতে পারে এবং প্রস্থ বরাবর ভাঁজ করা যেতে পারে। আমরা দৈর্ঘ্য বরাবর ধরুন ভাঁজ করলাম এইভাবে। এখন দেখা যাচ্ছে যে এর এই ধারে আর এই ধারে দুটো বৃত্তাকার অংশের সৃষ্টি হয়েছে। এটা একটা বৃত্তাকার অংশ, এটা একটা বৃত্তাকার অংশ, ঠিক আছে? আর এইটা দৈর্ঘ্য বরাবর ভাঁজ করা হয়েছিল বলে দৈর্ঘ্যের সমানই আছে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি এটা, যে দৈর্ঘ্য বরাবর যদি এটা ভাঁজ করতাম, এইভাবে রোল করতাম, তাহলে এই যে প্রস্থের অংশটা, এটাই এই যে বৃত্তাকার অংশ তৈরি হলো তার পরিধি, ঠিক আছে? আবার যদি প্রস্থ বরাবর ভাঁজ করতাম, তাহলে হতো ওটা দৈর্ঘ্যের যা দৈর্ঘ্যটা যতটা সেটাই হতো ওই বৃত্তাকার অংশের পরিধি। তাহলে আমরা যদি এইভাবে ভাঁজ করি, তাহলে যে নলাকার অংশটা দেখতে পাই এই ধার দিয়ে ধার দিয়ে, এদিকে একটি গোলাকার অংশ, এদিকে একটি গোলাকার অংশ, যে নলাকার অংশটা দেখতে পাই সেটা যদি কোনো একটি তলের উপর আমরা বসাতাম, ধরুন এটা একটা তল, এই তলের উপর বসাতাম, তাহলে এই তলের সঙ্গে এই গোলাকার এই যে দাঁড়িয়ে আছে এটা কি 90 ডিগ্রিতে দাঁড়িয়ে থাকতো। তাই এটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার। তার মানে যদি ছবিতে দেখানো হয় 2D ফিগারে এই রকম দেখতে লাগবে। এটা হচ্ছে তার ভূমি, মানে নিচের দিকের যে গোলাকার অংশ, আর এটা হচ্ছে উপরের দিকের গোলাকার অংশ। এটা এই ভূমির সাথে, আমি ভূমিটাকে এই কালি দিয়ে দেখাচ্ছি, এই ভূমির সাথে এখানে কত 90 ডিগ্রি কোণ করেছে, পাশেও 90 ডিগ্রি, এ পাশেও 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলবো লম্ব বৃত্তাকার চোঙ। বৃত্তাকার তো বোঝাই যাচ্ছে যে গোলাকার অংশ হয়েছে, কিন্তু লম্ব তখনই বলবো যখন এই ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে। কিন্তু এই ধরনের ছবিতে, মানে ধরুন এই এই জিনিসটা কি যদি আমরা এরকম ভাবে তির্যক ভাবে কেটে দিতাম, তাহলে এই টাইপের জিনিস দেখতে হতো, ঠিক আছে? এই ধরনের যে ছবি, তাতে দেখুন ভূমির সঙ্গে একটাতে কোণ তৈরি করছে 90 ডিগ্রির বড়, মানে স্থূল কোণ, আর একটাতে করছে সূক্ষ্ম কোণ 90 ডিগ্রি থেকে ছোট। এটাতেও তাই, এই ছবিটিতেও তাই, এটিতেও এদিকে করেছে 90 ডিগ্রি থেকে ছোট, এদিকে করেছে 90 ডিগ্রি থেকে বড়। তার মানে 90 ডিগ্রি সমান না, হয় ছোট নাহলে বড়, দুদিকে। তাহলে এগুলো কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। লম্ব বৃত্তাকার চোঙ হবে এই ধরনের, যেটা ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এখন যদি এই লম্ব বৃত্তাকার চোঙের উপরের দিকে এটাকে একটি ঢাকনা দিয়ে, মানে একটি কাগজ দিয়ে বন্ধ করে দিতাম বৃত্তাকার, আর নিচেরটাকে বন্ধ করে দিতাম, তাহলে কি এটা পুরো ক্লোজড হতো, ঠিক আছে? পুরো একটা কন্টেনারের মতো হতো, একটা পাত্রের মতো হতো। তো মেজারিং সিলিন্ডার যেমন দেখতে হয় ঠিক সেই রকম, সেটাতে এক মুখ খোলা হয়, একদিক বন্ধ থাকে। এক্ষেত্রে দুটোই ধরুন বন্ধ করে দিলাম, তাহলে এই যে পুরো জিনিসটা সেটা কিরকম, যদি আমরা এটাকে খুলি, আনফোল্ড করি, তাহলে কিরকম দেখতে লাগবে? একটি আয়তাকার তল পাওয়া যাবে, ঠিক আছে? এই আয়তাকার তল ছাড়াও দুটি বৃত্তাকার তল পাওয়া যাবে। কেন? এই বৃত্তাকার তল দুটি আসছে এই যে এইভাবে ফোল্ড করা হয়েছিল বৃত্তাকার ভাবে, এই উপরে যে কাগজটা দেওয়া হয়েছিল, নিচের যে কাগজটা দেওয়া হয়েছিল, সেই দুটোর জন্য, ঠিক আছে? তার মানে সোজা কথায় যে একটি লম্ব বৃত্তাকার চোঙকে যদি আমরা খুলে ফেলি, তাহলে তার কি হবে? উপরের আর নিচের দিকে দুটি বৃত্তাকার অংশ পাওয়া যাবে আর একটি আয়তাকার অংশ। যদি আমরা আরো ভালো করে ছবিটা ইলাস্ট্রেট করি, তাহলে এই ধরনের দেখতে লাগবে। মানে এটা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙ, আমি ছোট করে আঁকছি। তাহলে একে যদি আনফোল্ড করা হতো, মানে এই বরাবর কাঁচি চালিয়ে যদি কেটে দেওয়া হতো কোনো একটা দিক বরাবর, তাহলে কি করতো? এখানে একটি আয়তাকার তল, উপরে একটি বৃত্তাকার আর নিচে একটি বৃত্তাকার অংশ পাওয়া যেত, ঠিক আছে? তাহলে যে কোনো লম্ব বৃত্তাকার চোঙকে যদি আমরা কাটি, তাহলে দুটি বৃত্তাকার অংশ আর একটি আয়তাকার অংশ পাওয়া যাবে। এখন সেটা দৈর্ঘ্য বরাবর কাটা হবে নাকি প্রস্থ বরাবর কাটা হবে, তার উপর নির্ভর করবে যে এই বৃত্তের পরিধি, ক্ষেত্রফল কি হবে সেটা, ঠিক আছে? যদি দৈর্ঘ্য বরাবর আমরা ভাঁজ করে থাকি, তাহলে কি হবে? যেমন এই ছবিটা, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য বরাবর ভাঁজ করলাম, তাহলে বৃত্তের পরিধিটা হবে কি প্রস্থের সমান। আর যদি প্রস্থ বরাবর ভাঁজ করে থাকি, তাহলে বৃত্তের পরিধিটা হবে এই যে বৃত্ত,
এই বৃত্তের পরিধি হবে দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি গেল। এই লম্ববৃত্তাকার চোঙের আমরা যেটা বলছিলাম, যদি ধরুন আমরা প্রস্থ বরাবর ভাঁজ করে থাকি, সেক্ষেত্রে এই যে দৈর্ঘ্য, এই মানে দৈর্ঘ্য বরাবর যদি ভাঁজ করে থাকি, তাহলে এই দৈর্ঘ্যটাই হচ্ছে কি ওর হাইট। আর নিচে যে বৃত্তটা তৈরি হয়েছে সেই বৃত্তের একটি কি জানি আমরা ব্যাসার্ধ থাকে, তাহলে এইগুলো হচ্ছে কি ওই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এই সেন্টার থেকে এই উপরের সেন্টার, একই সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত। তার মানে উপরের থেকে কেন্দ্র থেকে যদি একটি ঢিলকে বেঁধে সুতো দিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা নিচের কেন্দ্রতেও টাচ করবে। তার মানে আমি বলতে চাইছি এই রকম যে এই লম্ববৃত্তাকার চোঙের উপরের এখান থেকে একটি ঢিলকে যদি বেঁধে ফেলে দেওয়া হয়, তাহলে সেটাই নিচের কেন্দ্রের উপর দিয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের একটা ধারণা, মানে এই সেন্টার টু সেন্টার কি হবে, একই হবে। আর এই যে সেন্টার টু সেন্টার লাইন জয়েন করলাম, সেগুলো এই যে লম্ববৃত্তাকার চোঙের যে ধারগুলো আমরা দেখতে পাচ্ছি 2D ফিগারে, এই যে এর সঙ্গে কি হবে, সমান্তরাল হবে, ঠিক আছে। এইটা একটা ধারণা দেওয়া হলো, যেটা সরাসরি যদি ফেলা হয় ওইভাবে যাবে। এবারে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা কতগুলো ফর্মুলা পড়বো, সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। মানে এই যে লম্ববৃত্তাকার চোঙটা আমরা বানিয়েছিলাম, এর বৃত্তাকার তলগুলো বাদ দিলে, মানে মেঝে আর ছাদ বাদ দিলে, এর যে এই যে বক্রতলের পার্শ্বতল বা বক্রতল এর যে ক্ষেত্রফল, সেটা আর কি সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এই যে পার্শ্বতল বা বক্রতল এটা প্লাস এই যে দুটো বৃত্তাকার ঢাকনা, এদের ক্ষেত্রফল একসাথে। আর এই পুরো যে পাত্রটা তৈরি হবে তার মধ্যে যদি জল ঢালতাম, তাহলে কতটা জল ধরতো, সেটা হচ্ছে ওর আয়তনের সমান। তাহলে আয়তন আমরা এই বার করবো, এই তিনটে ফর্মুলা আমরা শিখবো। তাহলে দেখে নেওয়া যাক ওগুলো কিভাবে আসে। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, যে কোনো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে তার একটি ভূমির ব্যাসার্ধ থাকবে আর একটা উচ্চতা থাকবে, ঠিক আছে। এই যে ভূমির ব্যাসার্ধ, তাকে আর ধরছি, রেডিয়াস মানে আর, আর এই যে হাইট উচ্চতা, ওকে এইচ ধরছি, ঠিক আছে। একক যেমন খুশি, দুটো একই একক থাকতে হবে। তাহলে এর যে বক্রতলের ক্ষেত্রফল, সেটা কি ভূমির পরিধি গুণিতক উচ্চতা। তাহলে বক্রতলের বা পার্শ্বতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা, সেটা হবে কি, আমরা লিখছি এখানে ভূমির পরিধি গুণিতক উচ্চতা। তাহলে ভূমির পরিধি গুণিতক উচ্চতা, এই ফর্মুলাটা করলে কি আসে, ভূমির পরিধি আসছে এখানে আপনার যে কোনো বৃত্তের ক্ষেত্রে এই যে পরিধি, সেটা কত, 2 পাই আর। তাহলে 2 পাই আর, আর উচ্চতা h। যেহেতু এটা ক্ষেত্রফল, তাই এটা হচ্ছে বর্গ একক, ঠিক আছে। এটা গেল। এবার যদি আমরা 2 নম্বরটা করি, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সাথে কি থাকবে, উপরের আর নিচে ঢাকনা। তাহলে আমরা এটাকে ব্র্যাকেটে বক্রতলও লিখতে পারি, হ্যাঁ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যোগ দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। আমরা একটু আগে শিখলাম বক্রতলের ক্ষেত্রফল কত, 2 পাই আর h, 2 পাই আর ইনটু h প্লাস এই যে দুটি বক্রতলের ক্ষেত্রফল, এই দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল। বৃত্তাকার তলের ক্ষেত্রফল কি, এটা যদি বৃত্ত হয়, এটা যদি তার ব্যাসার্ধ হয় আর, তাহলে এর ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। তাহলে দুটো আছে, তাই 2 পাই আর স্কয়ার। যেহেতু এটাও ক্ষেত্রফল, তাই এও হবে কি বর্গ
একক, ঠিক আছে, বর্গ একক, এটাই এর ফর্মুলা। এবার এখান থেকে যদি 2 পাই আর কমন নেওয়া হয় তাহলে এটা হয় h প্লাস r, কারণ r স্কয়ার থেকে r বেরিয়ে গেছে, এত বর্গ একক। তাহলে এখনো পর্যন্ত আমরা দেখলাম যে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h বর্গ একক, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইনটু h প্লাস r এত বর্গ একক। ঠিক আছে, এবারে আয়তনটা দেখে নিচ্ছি। আয়তনটা কি রকম দেখুন, আয়তন সবসময় হয় ভূমির পরিধি, এই ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে আয়তনটা আমি ছোট করে এই পাশেই করে দিচ্ছি, আয়তনের ফর্মুলাটা। নাম্বার 3, আয়তন। আয়তন হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফলটা কত? ভূমির ক্ষেত্রফল যেমন ছিল এটা পাই আর স্কয়ার, তাহলে পাই আর স্কয়ার আর উচ্চতা h, পাই আর স্কয়ার h। এটা হচ্ছে কি যেহেতু ক্ষেত্রফল এটা ছিল বর্গ একক আর উচ্চতার জন্য আরেকটা একক হবে, তাই এটা হবে ঘন একক। ঠিক আছে, তাহলে কি কি শেখা হলো? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর h প্লাস 2 পাই আর স্কয়ার, 2 পাই আর কমন নেবেন h প্লাস r। আর ভূমির আয়তনটা কত হবে? ভূমির ক্ষেত্রফল সবসময় যে কোনো আয়তন বার করতে গেলে ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কত ছিল? ভূমির ক্ষেত্রফল ছিল পাই আর স্কয়ার আর উচ্চতা হচ্ছে h, তাহলে পাই আর স্কয়ার h এত ঘন একক। যদি মিটার থাকে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এরকম ভাবে যদি এটা কেউ স্ক্রিনশট নিতে চান তাহলে নিতে পারেন। এইটা, এরপরে আমরা চলে যাব দুটো অঙ্কতে এক্সাম্পলের জন্য। আমরা মূলত এখানে ফলো করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে সেই বইয়ের লম্ববৃত্তাকার চোঙ ক্লাস 10-এর বসে দেখি 8-এর অঙ্ক। আমরা প্রথমে করছি পেজ নাম্বার 146-এর 3-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে 3-এর দাগের অঙ্কটাতে বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত, মানে নিচের আর উপরে বৃত্তাকার অংশগুলোকেও ওখানে দেখতে বলছে, ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ব্যাস মানে হচ্ছে ডায়ামিটার, তাহলে d is equal to 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাস বলে দিলি আগে ব্যাসার্ধ চলে যেতে হবে। ব্যাসার্ধ হচ্ছে r, সেটা হচ্ছে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হয়, এত সেন্টিমিটার, তার মানে এটা হবে 14 সেন্টিমিটার। ঠিক আছে, ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা কত হিসাব করে লিখি। তার মানে উচ্চতা জানতে চাইছে। আচ্ছা, এখানে যেহেতু বলেছে যে ঢাকনা সমেত, তাই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বার করব। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর h প্লাস 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, 2 পাই আর h আর 2 পাই আর স্কয়ার। এইটা এখান থেকে এটা টোটালটা কত বলছে? টোটালটা বলছে 2816। তাহলে এখান থেকে 2 পাই আর কমন নিলে h প্লাস r ইজ ইকুয়াল টু 2816। প্রশ্ন অনুসারে এটাই হবে। তাহলে যদি বসানো হয় এগুলো সব বা লিখবেন বা অর লিখতে পারেন। পাই এর মান 22/7 বসালাম, আর হচ্ছে এখানে 14 সেন্টিমিটার, 14 লিখলাম। এইচটা আমাকে বার করতে হবে, তার মানে আমরা মনে করে নেব যে লম্ববৃত্তাকার চোঙের যে উচ্চতা সেটা h। আর এর ভ্যালু এখান থেকে 14 বার বসিয়ে দিলাম, 2816। তাহলে h প্লাস 14, যেখান থেকে কাটাকুটি করছি আমি, তাহলে এটা হচ্ছে 2816, নিচে আসছে 222 ইন্টু 2। ঠিক আছে, এখানে এই পুরো ক্যালকুলেশন ফিনিশ করবার পর এটা 32 আসবে। তাহলে h ইকুয়াল টু 32 মাইনাস 14, তার মানে হবে 18। ঠিক আছে, তাহলে h সমান 18 সেন্টিমিটার। তার মানে যে লম্ববৃত্তাকার চোঙ আমরা নিয়েছিলাম তার যে হাইট ছিল
উচ্চতা ছিল সেটা হচ্ছে 18 সেন্টিমিটার, আর নিচের ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা ছিল 14 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে ব্যাস ছিল 28 সেন্টিমিটার। তাহলে এই প্রথম অঙ্কটা, এটা হচ্ছে 3-এর অঙ্ক, পেজ নাম্বার 146, কোষে দেখি 8-এর। ঠিক আছে, চাইলে এটার আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কেতে। পরবর্তী যে 4-এর দাগের অঙ্কটা আছে আমরা সেটাই করি। চার দাগের অঙ্কে বলছে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের, আচ্ছা ব্যাস বলে দিয়েছে, ডি হচ্ছে 5.6 ডেসিমিটার। ঠিক আছে, ব্যাসের 2.5 মিটার লম্বা, 2.5 মিটার লম্বা, তাহলে এইচ, আচ্ছা আগে আরটা বার করে নিই, 5.6 কে 2 দিয়ে ভাগ করে 2.8 ডেসিমিটার, এটা হয়ে গেল। লম্বা কত? লম্বা বলুক আর যাই বলুক, আমরা সবসময় এটাকে এইচ ধরবো লম্ব বৃত্তাকার চোঙে, কারণ লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে ওর যেটাই দৈর্ঘ্য সেটাই কি হাইট, এই হাইটটা। ঠিক আছে, আচ্ছা এইচটা কত তাহলে? 2.5 মিটার, এটা মনে রাখতে হবে, এটা 2.5 মিটার বলেছে। আচ্ছা একে ডেসিমিটার করতে গেলে 25 10 দিয়ে গুণ করতে হবে, এত ডেসিমিটার হয়ে গেল। আচ্ছা তারপর কি বলছে, এরকম দুটি লম্ববৃত্তাকার পিলার আছে, তার মানে ওইরকম কতগুলো? দুটি আছে পিলার। দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, কথার অর্থ হচ্ছে যে এইরকম যদি দুটো পিলার থাকে, এই পিলারের মধ্যে এই যে মশলা দেওয়া হবে, এই মশলাটা তো এই পিলারের মধ্যে সেট হবে, তো এই মশলাটা এর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমাকে আয়তন বার করতে হবে। এখানে আয়তনের যে ফর্মুলা ছিল ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা, আমরা সেইটাতে চলে যাচ্ছি। তাহলে এখানে দেখা যাক কি কি ডেটা দিয়েছে। কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তাহলে আয়তন ভি সেটা কত? পাই আর স্কয়ার ইন্টু এইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে পাই হচ্ছে 22/7, ডেসিমিটার বলেছে কত ঘন ডেসিমিটার, তাহলে আর এর ভ্যালু 2.18 রাখছি আমরা, 2.8 ডেসিমিটার। স্কয়ার আছে বলে এখানে স্কয়ার করলাম। এইচ এর ভ্যালু হচ্ছে ডেসিমিটারে 25 ডেসিমিটার, 25, তাহলে এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এই পুরো ক্যালকুলেশন ফিনিশ করবার পর আমাদের যে উত্তর আসবে সেই উত্তরটা হচ্ছে 616 ঘন ডেসিমিটার। এবার এই 616 ঘন ডেসিমিটার সেটা তো একটির জন্য, তাহলে দুটির জন্য কত? তাহলে দুটি পিলারের আয়তন বা দুটি পিলারের জন্য মোট মশলা সেটা কত? 616, তাকে 2 দিয়ে গুণ করে এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে 1232 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে, 1232 ঘন ডেসিমিটার। কারণ আমরা পাইয়ের ভ্যালু বসিয়ে দিয়েছি, আর স্কয়ার, আর ছিল 2.8 ডেসিমিটার, সেটা বসানো হয়েছে, স্কয়ার ছিল বলে স্কয়ার করা হয়েছে। এইচ এর ভ্যালু 25 ডেসিমিটার, দেওয়া ছিল 2.5 মিটার, মিটারের পরে ডেসি 25 হয়ে গেল, তাহলে 25 10 দিয়ে গুণ করে সব ভ্যালু বসালাম। এটা একটার জন্য সব কিছু ক্যালকুলেশন করার পর 616 ঘন ডেসিমিটার, আর দুটোর জন্য 2 দিয়ে গুণ, তাহলে 1232 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা একটা পার্ট, এটা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আমি নেক্সট পার্টটা আসছে। এরপরে বলছে যে প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। এটা কিন্তু বর্গমিটার হিসাব দিয়েছে, আর পিলার প্লাস্টার করতে, তার মানে বলতে চাইছে যে যদি এটা একটি পিলার হতো, এই পিলারটা দাঁড়িয়ে থাকবে, এই পিলারের বাইরে প্লাস্টার করতে হবে সিমেন্ট বালি দিয়ে, তাহলে উপরের ছাদ আর নিচের যে ভূমি, এই দুটোর আর কোনো গুরুত্ব নেই, কারণ এই দুটো কি, এটা ওপরটা ছাদের সঙ্গে লেগে থাকবে, নিচেটা মাটির সঙ্গে লেগে থাকবে, তাহলে প্লাস্টার হবে কি শুধু পার্শ্বতলে।
তাহলে পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা আমরা হিসাব করব, কিন্তু এটা করতে হবে বর্গ মিটারে, ঠিক আছে? তাহলে আমরা সেদিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলকে আমরা এস দিয়ে যদি লিখি, পার্শ্বতলের ক্ষেত্রফল ধরুন এস দিয়ে লিখছি, সেটা কত? 2 পাই আর ইন্টু এইচ, 2/7 বসালাম। আর এর ভ্যালু এটা মিটারে বসাতে হবে, তাহলে এটা মিটারে করলে কত হবে? ডেসিমিটারকে মিটার করলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.28 মিটার, ঠিক আছে? যেমন মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 10 দিয়ে গুণ, ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ, 2.8, তাহলে 0.28 হয়ে যাবে মিটার। আর এইচটা এখানে মিটারে ছিল 2.5, আর এটা হচ্ছে বর্গ মিটার এককে, ঠিক আছে? তাহলে এই যে বর্গ মিটার এককে হলো, এর পুরো ক্যালকুলেশন ফিনিশ করবার পর আমরা এখানে দেখতে পাবো 4.4 বর্গ মিটার হচ্ছে। তার মানে একটি পিলারের জন্য 4.4 বর্গ মিটার হচ্ছে। তাহলে দুটি পিলারের জন্য কত? তাহলে দুটি পিলারের জন্য মোট পার্শ্বতলের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ করতে হবে 4.4 কে, এত আমরা মিটার স্কয়ার লিখে দিচ্ছি, তাহলে 8.8 মিটার স্কয়ার। এবারে 1 মিটার স্কয়ার হিসাব করতে বলেছে, সেরকম দুটি আছে তো, আচ্ছা, তাহলে 1 মিটার স্কয়ার হিসাব করতে বলেছে এখানে কত? 125 টাকা দিয়ে। তাহলে টোটাল হিসাব করে দেখে নিই আমরা, সেটাই হয়ে যাবে। তাহলে মোট খরচ কত? টোটাল হচ্ছে 8.8 মিটার স্কয়ার আর 125 টাকা করে, ঠিক আছে? তাহলে এই হিসাবটা করে নেওয়া যাক। 125 রাফে করে নেওয়া হচ্ছে এখানে 40, 20, 10, ঠিক আছে? 0.0011, তাহলে এটা হচ্ছে, আর একটার পর দশমিক পড়বে, এটা কেটে যাবে, তাহলে 1100 টাকা। তাহলে এটা আর একটা আনসার, ঠিক আছে? তাহলে যে লম্ববৃত্তাকার চোঙ দেওয়া ছিল তার দুটো লম্ববৃত্তাকার চোঙের স্ট্রাকচার দেওয়া ছিল, পিলার মানে তাই, তার ডায়ামিটার দেওয়া ছিল, তার রেডিয়াস দেওয়া ছিল, আর এইচ দেওয়া ছিল। এগুলো সব মিটার আর ডেসিমিটার আলাদা আলাদা ছিল। আমাকে যে অঙ্কে যেমন বলবে, যেমন এই লাস্ট অঙ্কটাতে আমাদের বলা হয়েছিল যে 1 ঘন মিটারে খরচা দেওয়া ছিল 125 টাকা, তাহলে আমাকে সব ইউনিট কিন্তু মিটারে নিতে হয়েছে। সেই জন্য এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে 2 পাই, এগুলো তো কনস্ট্যান্ট নাম্বার, কোনো কিছু নেই। আর এর ভ্যালুটাও আমরা মিটারে নিয়েছি, ছিল 2.8 ডেসিমিটার, করা হয়েছে 0.8 মিটার, আর দুটি ছিল বলে 2 দিয়ে গুণ করে টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল বার করা হলো, দুটি পিলার ছিল বলে। আর লাস্ট হচ্ছে যত বেরোলো ক্ষেত্রফল, সেটা প্রত্যেক মিটার স্কয়ারের জন্য 125 টাকা পড়ছে, জাস্ট মাল্টিপ্লাই করা হলো 1100 টাকা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পুরো লম্ববৃত্তাকার চোঙের থিওরি। আর এরপর আরেকটু আছে, যেটা হচ্ছে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। এটা আমরা ধরে নিয়েছি সব সলিড লম্ববৃত্তাকার চোঙ এগুলো। এরপর ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ আছে, নেক্সট ক্লাসে আমরা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রেও পড়বো। আপাতত আজকের রাইট সার্কুলার কোণের বা লম্ববৃত্তাকার চোঙের আজকে ফার্স্ট ক্লাস করা হলো। এই যে ফার্স্ট ক্লাসটা, এর মধ্যে আমরা এই দুটো অঙ্কই করলাম। আপনারা জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। নেক্সট ক্লাসে আমরা এই পার্টেরই সেকেন্ড ক্লাস করব, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, নমস্কার। এইভাবেই সহযোগিতা করতে থাকুন, ধন্যবাদ।